শুভ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সুন্দরী এক মেয়ের সাথে। বিষণ্ণ মন নিয়ে নদীর ধারে বসে রয়েছে রুহানিয়া। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে। সবাই বলাবলি করছে মেয়ে যেন তেন সুন্দরী নয়, অপরূপা সুন্দরী যাকে বলে। ঠিক সেই ধাঁচের সুন্দরী রুহানিয়া শুভ্রকে প্রচণ্ড রকম পছন্দ করে। শুধু পছন্দ করে বললে ভুল হবে, অসম্ভব ভালোবাসে সে শুভ্রকে। বাড়ির বাদবাকি সবাই ভীষণ খুশি এই বিয়েতে, একমাত্র রুহানিয়া ছাড়া। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। রুহানিয়াকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে এসেছে চৈত্রী। সে পেছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে বসে আছো আপাই? ওদিকে বাড়ির সবে হন্য হয়ে তোমায় খুঁজছে। মেজাজ বিগড়ে যায় রুহানিয়ার। সে ঝাঁঝালো স্বরে চৈত্রীকে ধমক দিয়ে বলে, কেন? আমার কি দরকার? বিয়ে তো আর আমার সাথে হচ্ছে না, আমি থাকলেই কি আর না থাকলেই কি? ধমক খেয়ে চৈত্রী প্রথমে একটু ভড়কালেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। রুহানিয়া তার মেজো কাকার মেয়ে, অসম্ভব গুণের অধিকারী, সেই সঙ্গে খুব ভালো ছাত্রী। সে একদম ব্রাইট স্টুডেন্ট, সবার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলে। এমনকি চৈত্রীকে সে বাকি কাজিনদের থেকে বেশি ভালোবাসে, আদর করে। চৈত্রীরা যখন শহর থেকে গ্রামে বেড়াতে আসে তখন তাকে রুহানিয়ার সাথে রাতে থাকতে হয়। এতে চৈত্রীরও ভীষণ ভালো লাগে। মজার মজার গল্প শোনায় সেই রুহানিয়া আপা যে তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। এটা সত্যি বিস্ময়কর। এর মানে গন্ডগোল কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে রুহানিয়ার পাশে বসল। ফুলে ফেপে ওঠা মুখটার দিকে তাকিয়ে তস্র কণ্ঠে জানতে চায়, তুমি কাঁদছ? হ্যাঁ কাঁদছি। তাতে তোর কি, বাড়ি যা। চৈত্রী গেল না, সে বসেই রইল। খুব সাহস সঞ্চার করে রুহানিয়ার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমায় বলো না আপাই, কি হয়েছে? চৈত্রীকে একটা কড়া করে ধমক দিতে গিয়েও চুপ হয়ে গেল রুহানিয়া। তার প্রচণ্ড কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে চৈত্রীর সামনে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চাচ্ছিল না। দু হাতে চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলে, তুই ছোট মানুষ, বুঝবি না এত কিছু। চল বাড়িতে চল, আর শোন, খবরদার বাড়ির কাউকে কিছু বলবি না। চৈত্রী বলতে চাইল, তুমি ভুল বলছো আপাই, আমি মোটেও ছোট নই। সামনের মাস থেকে আমিও কলেজে যাব। কলেজে পর একটা মেয়ে কি পিচ্ছি বাচ্চা হয় কখনো? তবে কথাগুলো আর বলা হয়ে উঠল না। প্রতিমধ্যে একটা চমৎকার বিষয় আবিষ্কার করলো চৈত্রী। একটু আগে কান্নাকাটি করা রুহানিয়া এখন খিলখিল করে হাসছে। না, হাসির কোনো কারণ নেই। পথে ওদের মধ্যে আর কোনো কথাই হয়নি। বাড়ির সামনে এসে অযথাই রুহানিয়া এমন শব্দ করে হাসছে। এর আসলে কারণটা কি? চৈত্রীর বোধগম্য হলো না। যদিও সে ঘটনার মাথামুন্ডু কোনো কিছু স্পষ্ট অবলোকন করতে পারেনি, তথাপি রুহানিকে হাসতে দেখে তার ভীষণ ভালো লাগছে। বাড়িতে ফিরে দেখল হইচই কাণ্ড। মা, কাকিরা, মামিরা সবাই রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত। দুপুরের মধ্যেই শুভ্রর শহরে বন্ধুরা সবাই দল বেঁধে গ্রামে আসবে। ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্তই করছিল সবাই। এছাড়া গায়ে হলুদের অনুষ্ঠানও আজ হবে। তাদের তো ব্যস্ততা শেষ নেই। ছোট মামি রুহানিয়া আর চৈত্রীকে একসাথে দেখে বললেন, এই যে মহারানী দুজন, কোথায় ঘোরাঘুরি হচ্ছে শুনি? শুভ্রর বন্ধুরা এই এলো বলে, যা গিয়ে ওদের জন্য ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার কর। ভাইয়ের বিয়েতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? কথাগুলো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলেন মামি। শেষের কথাগুলো ভাড়ার ঘরে যেতে যেতে বলেছেন। রুহানিয়া চল বলে মেহমানদের জন্য বরাদ্দকৃত রুম গোছানোর জন্য চলে গেল। চৈত্রী ভুরুকুসকে এখনো দাঁড়িয়ে আছে। শুভ্র ভাইয়ের বন্ধুরা আসবে, এজন্য সে কেন রুম গোছাতে যাবে? তারা তো ঠেকা কিসের? ওদেরকে হাত পা নেই নাকি? একদল বাচ্চা কাচ্চা দৌড়ে উঠানে এসে জড়ো হলো। ওরা দৌড়াদৌড়ি করে খেলছে। চৈত্রী ভালো লাগলো না। তার যদি কাজ করতে হয় তাহলে এই পিচ্ছিগুলোরও করতে হবে। সে এক হাত কোমরে রেখে একটু ভাব নিয়ে দাঁড়ালো, অন্য হাত উঁচু করে বাচ্চাদের ইশারা করলো। ভাবখানে এমন যেন এখন এই জাতির পিতা বঙ্গবন্ধুর গুণধর নাতনি চৈত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দেবে।
দুঃখের বিষয় হলো বাচ্চারা ওর ইশারা খেয়ালই করলো না। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো, এই আন্ডা বাচ্চার দল, এদিকে আয়। ওরা একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে এলো। সাদা শার্ট আর হাফ প্যান্ট পরুয়া ছোট মামার ছেলে দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে পড়ল। কী হয়েছে সুইট হার্ট, ডাকো কেন? চৈত্রী চোখ বড় বড় করে তাকায়। 6 বছর বয়সী ওর মামাতো ভাই সমুদ্র। ভাবসাব দেখলে মনে হবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। সে একটা রামধমক দিয়ে বলল, মারবো টেনে এক সর বেয়াদব, ইসরে পাকা হয়ে গেছিস না, মামাকে দেব বিচার। সমুদ্র মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, পাপা জানে আমি তোমায় পছন্দ করি। পাশ থেকে ফুপির মেয়ে টুম্পা বিস্ফোরিত দৃষ্টিতে তাকে বলল, সে কি রে, তুই না বলেছিলি তোর স্কুলের ক্লাসমেট মিতাকে পছন্দ করিস? সমুদ্র বলে, হ্যাঁ করি তো, স্কুলের ইংলিশ মিসকেও আমি পছন্দ করি, কিন্তু সবাইকে তো আর বিয়ে করব না। পাপাকে বলেছি বড় হয়ে আমি সুইটহার্টকে বিয়ে করব। সমুদ্রের কথা শুনে চৈত্রীর মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। সমুদ্রের নামটা কে রেখেছে ঠিক মনে পড়ছে না, তবে যে রেখেছে একদম ঠিক নাম রেখেছে। সমুদ্রের বৈশিষ্ট্যের সাথে নামকরণ একদম পারফেক্ট। সমুদ্রের মতোই ওর মনটা বিশাল। সে নিজেকে সামনে নিয়ে চলল, চল নেংটি ইঁদুর, আজকে কাজে সাহায্য করবি। সে আমি সাহায্য করতেই পারি, তবে তুমি আমি নেংটি ইঁদুর কেন ডাকছ? আমি কি নেংটু? এই দেখো আমার প্যান্ট আসছে। আর দেখা লাগবে না, চল এখন, এই আন্ডা বাচ্চা তোরাও আয়। একদল বাচ্চা কাচ্চা নিয়ে চৈত্রী ভেতরে যায়। ওদেরকে দেখে রুহানিয়া বলে, ওদেরকে আবার এনেছিস কেন? আমরা কাজ করবার, ওরা কি বসে বসে হাওয়া খাবে? ওদের দিয়েও কাজ করাবো। রুহানিয়া বোধহয় মৃদু হাসল, বলে, এইটুকু বাচ্চারা আবার কি কাজ করবে? ওদেরকে তুমি এইটুকু বলছো? এক একটা ভাজা ভুট্টা। সমুদ্র কথার মাঝে ফোড়ন কেটে বলল, সুইটহার্ট, ভাজা ভুট্টা না খই হবে, অথবা পপকর্ন বলতে পারো, কারণ ভাজলে সেটা আর ভুট্টা থাকে না, খই হয়ে যায়। চৈত্রী ওর চুল টেনে ধরে বলে, খুব কথা বলা শিখেছিস না, যা রুম ঝাড়ু দে, সবগুলো রুম তুই ঝাড়ু দিবি। এরপর বাকিদের বলল, বালিশগুলো গুছা যা, তোদের আম্মুরা কিভাবে গুছিয়ে রাখে দেখেছিস না, ঠিক ওইভাবে গোছাবি। বাচ্চারা সব কাজে লেগে পড়েছে। সে একটা চেয়ারে বসে কাজের তদারকি করছে। না চাইতো রুহানিয়া ওদের কাণ্ড দেখে হেসে ওঠে। সবার আগে রুম গোছানো হয় লাবণীর। সে দৌড়ে আসে চৈত্রের কাছে। কিরে, কাজ শেষ? জানতে চাইল চৈত্রী। লাবণী মাথা নাড়িয়ে বলল, আপু শেষ, আমি এখন চলে যাই। দাঁড়া, খালামণির কাছে শুনলাম তুই নাকি খুব হাসতে পারিস। আচ্ছা এখন একটু হাসতো। লাবণী ঘাড় ঘুরিয়ে রুহানিয়ার দিকে তাকালো। রুহানিয়া চোখ পাকিয়ে বলল, খবরদার, এখানে কোনো হাসাহাসি চলবে না। তার বারণ টিকল না, তার আগেই লাবণী ঘর কাঁপিয়ে হাসা শুরু করেছে। এমনভাবে শব্দ করে হাসছে যে ওর অবস্থা দেখে বাকিদেরও হেসে কুটি কুটি হওয়ার মতো অবস্থা। এমনকি চৈত্রী নিজে হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। কেবলমাত্র রুহানিয়াই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাচ্চারা সব হাসতে হাসতে বাইরে চলে গেছে। চৈত্রী পেট ধরে উঠে দাঁড়িয়ে বলল, লাবণী তো আসলে খুব হাসতে পারে আপাই। রুহানিয়া গম্ভীর হয়ে বলল, হ্যাঁ খুব হাসতে পারে। হাসতে হাসতে বিছানা আরও বেশি এলোমেলো করে গেছে সবাই মিলে। হাসি মিলিয়ে গেল চৈত্রীর। সত্যি সত্যি তো বিছানার রফা দফা অবস্থা। ছোট চাচি রুহানিয়ার নাম ধরে ডাকছে। সে বের হওয়ার আগে বলে গেল, তুই সব একা গোছা, তুই একা একা, এখন সব গোছা তুই একা একা। চৈত্রীর ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে। বাচ্চা কাচ্চাদের একবার শুধু হাতের কাছে পাই, দেখাবো মজা। বিড়বিড় করতে করতে একা একাই ঘর গোছাতে লাগলো সে। ঘর গোছানো যখন প্রায় শেষের দিকে, সেই সময় সমুদ্র দরজার সামনে এসে বলল, হেই সুইটহার্ট, শুভ্র ভাইয়ের বন্ধুরা সবাই এসে পড়েছে, সবাই হ্যাভি হ্যান্ডসাম জানো, তুমি কিন্তু ওদের সামনে যেও না, ভুলে যেও না, পাপা কিন্তু বলেছে তুমি আমার বউ হবে। চৈত্রী বালিশ হাতে তেড়ে যায় সমুদ্রকে মারতে। দরজার বাইরে যাওয়ার আগেই হৃষ্টপুষ্ট পেশিবহুল এক শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও সে দরজায় আঁকড়ে ধরে। তবুও সে টাল সামলাতে পারছিল না। তখন ছেলেটি বালিশ সহ তার হাত টেনে ধরে। এ যাত্রায় বড় বাচ্চা বেঁচে যায় চৈত্রী। পিসি বাচ্চা মানুষ, একটু দেখে শুনে চলবে তো। চৈত্রী চলে যাচ্ছিল, ছেলেটির কথা শুনে দাঁড়িয়ে পড়ে, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি নিজে দেখে শুনে চলতে পারেন না?
ছেলেটি হাঁ করে তাকিয়ে আছে। বলা বাহুল্য চৈত্রীর ভিত্তিহীন রাগে সে বেশ হকচকিয়ে গেল। শুভ্র সে সময় পেছন থেকে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলে, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর নাকি জরুরি চাপ এসেছে? ছেলেটি এবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, আসতে। শুভ্র ভেতরে উকি দিতে দিতে বলে, কেন, কি হয়েছে? তুই কি চৈত্রীকে লজ্জা পাচ্ছিস? দূর, ও ছোট মানুষ, ওর সামনে লজ্জা কিসের? বাকি বন্ধুদের একজনের ডাক পড়ায় শুভ্র চৈত্রীকে বলল, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। চৈত্রী ছেলেটির হাত থেকে বালিশটা ঝড়ের গতিতে কেড়ে নিয়ে বলল, বাম পাশের রুমে গিয়ে ডানে যাবেন, তাহলে ওয়াশরুম পেয়ে যাবেন। এরপর সে বালিশটা যথাস্থানে রেখে বাইরে বেরিয়ে যায়। বিকেলে হলুদের বন্দোবস্ত করে সব বন্ধুরা মিলে একত্রে উঠোনে চেয়ারে বসে আছে। সবাই শুভ্রকে নিয়ে হাসাহাসি তামাশা করছে। বন্ধুদের মধ্যে শুভ্রই প্রথম বিয়ে করেছে, বাকিরা এখনও কেউ বিয়ে করেনি। ছোট মামি পিঠার প্লেট চৈত্রীর হাতে দিয়ে বলে, এগুলো ওদেরকে দিয়ে আয়। চৈত্রী গম্ভীর হয়ে বলল, দুঃখিত মামি, পারবো না। তিনি অবাক হয়ে বললেন, কেন? উত্তরে অপেক্ষা না করে তিনি রুহানিয়াকে বললেন প্লেট নিয়ে যেতে। যেহেতু বাড়ির কেউ জানে না তার মনের ভেতর কী ঝড় বয়ে যাচ্ছে, তাই সে নিজেকে যতটা পারছে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে চৈত্রীর মতো করে চট করে মামির মুখের ওপর না করতে পারল না। ভারী দীর্ঘশ্বাস গোপন করে দুহাতে দুটো পিঠার প্লেট নিয়ে এগিয়ে গেল। শুভ্র ওকে দেখে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও আমার মেজো কাকার মেয়ে রুহানিয়া, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাইকোলজি নিয়ে অনার্স 2য় বর্ষে পড়ে। আর রুহানিয়া, ও হচ্ছে কাব্য, ও তিতাস, ও দেব, রামিম, জিহাদ আর শিহাব। এভাবে একে একে নাম বলে পরিচয় করিয়ে দিচ্ছিল। রুহানিয়া ভদ্রতা সূচক হেসে সালাম দিয়ে সে স্থান ত্যাগ করেছে। দূর থেকে ওদের পরিচয় পর্ব দেখছিল ও শুনছিল চৈত্রী। সে বিড়বিড় করে বলল, ও আচ্ছা, এই খাম্বারটার নাম তাহলে কাব্য। পিঠা খেতে খেতে পাশে এসে দাঁড়িয়েছে দিশা, রুহানিয়া আপুর ছোট বোন, এবার কলেজে পড়ে। চৈত্রীর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, খাম্বা কেড়ে? চৈত্রী ভুরুকুসকে দুপুরে এর ঘটে যাওয়া ঘটনাটি বলল। দিশা হাসতে হাসতে বলল, সুন্দর নাম দিয়েছিস তো। দেখিস না খাম্বার মতোই শরীর। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার দিকে। রুহানিয়া বাদে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অজুহাত হিসেবে রুহানিয়া বলেছে তার হঠাৎ করেই ভীষণ মাথা ধরেছে, এই অবস্থায় সে গায়ে হলুদে থাকতে পারবে না। তাই কেউ আর তাকে জোরাজুরিও করেনি। হলুদ ছোঁয়ানো শেষে শুভ্রর বন্ধুরা গান গাইবে জানালো। বড় মামি তখন ফট করে বলে ফেললেন, আমার ছেলে শিমুল কিন্তু খুব ভালো গান করে। চৈত্রীর ইচ্ছে করছিল বড় মামিকে টেনে নিয়ে এসে মুখে স্কচ টেপ লাগাতে, কেননা সে বোকাশোকা ধরনের মানুষ, কি বলতে যে কি বলে ফেলে নিজেও বুঝে উঠতে পারে না। এই যে এখনই সে উল্টা পাল্টা একটা কথা বলে ফেলবে চৈত্রী শিওর হলো, তাই তিনি শিমুকে ডেকে বললেন, বাবা সবাইকে একটা গান শোনাও তো। সবাই একসাথে হেই হেই করে উঠল। হ্যাঁ, জুনিয়র শিল্পী দিয়েই তাহলে গান শুরু হোক, বলল কাব্য। শিমুলটা হয়েছে বড় বোকা মানব একটা, কিন্তু ভেতরে ভেতরে তার ব্যাপক সেনাগিরি। সে তার মায়ের দিকে বোকা চাহনি দিয়ে জিজ্ঞেস করলো, কোন গানটা গাইব মা? একটা দেশাত্মবোধক গান গা। হায়রে কপাল, গায়ে হলুদে নাকি দেশের গান। শুভ্র ভাই বিয়ে করবে নাকি নতুন করে দেশ স্বাধীন করবে? ভেবে পাচ্ছে না চৈত্রী। কাব্যর উৎসাহ দিয়ে বলল, ঠিক ঠিক, দেশের মানুষ, দেশের গান, সব কিছু দিয়েই শুরু করা উচিত, এসব দিয়েই। শিমুল উৎসাহিত হয়ে গান শুরু করলো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু বেঁচে নাই। চৈত্রী সঙ্গে সঙ্গে শিমুলের মুখের হাত রেখে চিবিয়ে বলল, গাধা, তোর গান শুনলে বঙ্গবন্ধু পুনরায় মরতে ইচ্ছে করবে। বেঁচে নাই না, ওটা মরে নাই হবে। উপস্থিত সবাই একত্রে হাসছিল। আশ্চর্যের বিষয় হলো মামি নিজেও ওদের হাসিতে যোগ দিয়েছে না। চৈত্রীর আর কিছুই বলার নেই, সে দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে রইল। শুভ্র ভাইয়ের বন্ধুদের গানের গলা বেশ ভালো। সবাই মিলে একত্রে যখন গান গাইছিল শুনতে বেশ ভালো লাগছিল, তবে গান বেশি দূর এগোলো না। এর আগেই ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে। কি আশ্চর্য, আকাশে তো মেঘেই ছিল না এতক্ষণ, হঠাৎ করে এমন বৃষ্টি হচ্ছে কেন? সবাই দৌড়াদৌড়ি করে ভেতরে যাচ্ছিল। ওই সময় ঘটে আরেক বিপদ।
উঠানে স্লিপ খেয়ে পড়ে যায় চৈত্রী। সবাই যে যার মতো চলে যাচ্ছে, কেউ চৈত্রীকে খেয়াল করছে না। বুক ফেটে কান্না আসছে চৈত্রীর, পায়ে বেশ ব্যথাও পেয়েছে, কাদাতে হলুদ শাড়ির একদম যাতা অবস্থা হয়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে দেখলো বৃষ্টি ভেজা একজন যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। তার কপালের ওপর পড়ে থাকা চুল বেয়ে চুপচুপ করে পানি পড়ছে। মৃদুমন্দ আলোতে চৈত্রী দেখতে পেল ছেলেটি কাব্য। কাব্য চৈত্রীর দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে মিস বাচ্চা পার্টি, পড়ে গেছ, ওঠো ওঠো। চৈত্রী কাব্যর হাত ধরে উঠে দাঁড়ালো। হেঁটে যেতে পারবে জানতে চাইল কাব্য। চৈত্রী অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, অবস্থা বেগতিক, হাঁটতে কষ্ট হবে। শুভ্র তখন দৌড়ে আসে, জিজ্ঞেস করে, এখনো ভিজেছিস কেন তোরা, ভেতরে চল। চৈত্রী কাঁদো কাঁদো স্বরে বলল, পায়ে ব্যথা ভাইয়া, কোলে নাও। শুভ্রই চৈত্রীকে কোলে করে ভেতরে নিয়ে যায়। যাওয়ার আগে এমনভাবে কাব্যর দিকে তাকায় যেন চোখের দৃষ্টি দিয়ে ভস্ম করে ফেলবে। কাব্য ভুরু কুঁচকে তাকায়, মেয়েটা এমন কেন? পরের দিন সকালে মন খারাপ করে উঠানে চেয়ার নিয়ে বসেছিল চৈত্রী। তার পায়ের ব্যথা ভালো হয়নি। সবার মতো হইহুল্লোড় করে শুভ্র ভাইয়ের বিয়ে উপভোগ করা হবে না তাকেও হয়তো রুহানিয়ার মতো ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। বিরহে সে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। এর মধ্যে যতবার সে কাব্যকে দেখেছে ততবার খেয়াল করছে কাব্য তাকে দেখলেই কেমন মিটিমিটি হাসছে। বিষয়টা প্রথম দিকে এড়িয়ে যেতে চাইলেও পরে আর পারল না। সে গম্ভীর দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে থাকে। কাব্য তখন ব্যস্ত ছিল। ব্যস্ত তো সবাই, কারো নজর অন্যদিকে না থাকলেও চৈত্রীর চাহনি কাব্যর দৃষ্টি এড়ায় না। সে মিটিমিটি হাসতে হাসতে এগিয়ে যায়। একটা চেয়ার টেনে চৈত্রীর মুখোমুখি বসে বলে, কি ব্যাপার মিস বাচ্চা পার্টি, অমন করে তাকিয়ে আছে কেন? রাতের খাবারটা কেমন ছিল? কোন খাবার? ওই যে স্লিপ। হা হা হা, কি ধুরন্ধর লোক, পড়ে গেছে বলে সেটা নিয়ে এখন মজা উড়াচ্ছে। চৈত্রী অবশ্য একটু রাগলো না, ইনোসেন্টের মতো করে বলল, মন খারাপ লাগছে। সে কি, কেন? আমার বোধহয় বরযাত্রীর সাথে যাওয়া হবে না। পা দেখিয়ে বলল চৈত্রী। একটু থেমে আবার বলল, একটা কাজ করে দেবেন? কি? ওই যে মুরগির ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একা একদিকে দাঁড়িয়ে আছে, ওকে আমার কাছে এনে দিন। আমি তো হাঁটতে পারছি না, না হলে আমি নিয়ে আসতাম। আমি এনে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু তুমি মুরগির বাচ্চা দিয়ে কি করবে? হাতের তালুতে দাঁড় করিয়ে দেখব। ছোটবেলায় মন খারাপ হলে মা খাঁচা থেকে মুরগির বাচ্চা বের করে হাতের তালুতে দিত। কাব্য হেসে বলে, আচ্ছা ঠিক আছে। কাব্য মুরগির বাচ্চা আনতে যাচ্ছে আর চৈত্রী অপেক্ষা করছে সার্কাস দেখার জন্য। যেই না কাব্য মুরগির বাচ্চাটিকে তুলে নিয়ে আসছিল, অমনি মা মুরগি দৌড়ে এসে কাব্যর মাথায় উঠে গেল। ইচ্ছে মতো মাথায় ঠোকর দিচ্ছে। কাব্য কোনো মতেই মুরগিকে সরাতে পারছিল না। এদিকে ব্যথায় তার জীবন যায় যা অবস্থা। চৈত্রী খিলখিল করে হাসছে। কাব্যর চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে সবাই বেরিয়ে আসে। চৈত্রীর মা বললেন, এ কি হচ্ছে? কাব্য মুরগিকে সরাতে না পেরে বাধ্য হয়ে বাচ্চাটিকে নিচে রেখে সামনে থাকা পুকুরে ঝাঁপ দেয়। চৈত্রী হাসতে হাসতে তার মাকে বলে, মুরগি আদর হচ্ছে মা। মেয়ে বিয়ে দিলে তার বরকে যেমন জামাই আদর করা হয়, শুভ্র ভাইয়ের বন্ধুকে করা হচ্ছে মুরগি আদর। চৈত্রীর গালে 4টা থাপ্পড় গুনে গুনে যদি দিতে পারত তাহলেই মনে শান্তি পেত কাব্য। বেশি জোরে দেয়া যাবে না, ছোট ছোট করে চড় দিতে হবে, নতুবা মেয়েটা আবার ব্যথা পাবে। সে গায়ে পাঞ্জাবি জড়াতে জড়াতে এসব ভাবছিল আর হাসি দিচ্ছিল। গ্রামের নদী কিংবা পুকুরের পানিতে গোসল করার স্বভাব নেই একদম তার। সে আয়নায় দেখলো চৈত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে এ ঘরের দিকে আসছে। কাব্য রেগে তেড়ে মেরে এগিয়ে যায় চৈত্রীর দিকে। তখন সবাই ছিল বলে কিছু বলতে পারেনি, কিন্তু এখন তো শিকার নিজে থেকে ধরা দিয়েছে। অবশ্য এই রুমে কাব্য ছাড়া বাকি বন্ধুরা রয়েছে। বন্ধুদের টপিক আলাদা। খুন করে লাশ গুম করে ফেললেও ওরা কাউকে কিছু জানাবে না। তবে এখানেও একটা কিন্তু রয়েছে, বাকিদের থেকে শুভ্র তো আলাদা। চৈত্রী যেহেতু তার কাজিন, সে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। সেসব চিন্তা তার মাথায় এলেও মনের মধ্যে বেশিক্ষণ রাখতে পারল না। সে একদম চৈত্রীর নিকটে এগিয়ে গিয়ে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করলে? চৈত্রী দরজা ধরে পেছনের দিকে হেলে দাঁড়িয়েছে। হঠাৎ এমন আক্রমণে একটু ভয় পেয়েছে বটে, তবে সে পুরো দমে এবার সাহসী হয়ে উঠল। কিছু বলতে যাওয়ার পূর্বে রুমে একবার চোখ বুলিয়ে দেখল সবাই রেডি হতে ব্যস্ত হয়ে আছে। হুট করে চৈত্রী ফ্লোরে বসে হাত পা ছাড়িয়ে কাঁদতে শুরু করলো।
ভ্যাবস্যাকা খেয়ে তাকিয়ে আছে কাব্য। চৈত্রী কাঁদতে কাঁদতে বলল, ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কান্না শুনে উপস্থিত সবাই এগিয়ে আসে। শুভ্র চৈত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে চৈত্রী, কাঁদছিস কেন? চৈত্রী ঠোঁট বাঁকিয়ে আঙ্গুল দ্বারা কাব্যর দিকে ইশারা করলো, ভাঙা গলায় বলল, উনি ফেলে দিছে। কাব্য হকচকিয়ে বলে, আমি ফেলি নাই। আপনি না ফেলে আমি পড়লাম কিভাবে? তুমি ইচ্ছে করে পড়েছ। মিথ্যে কথা, ফেলে দিয়ে আবার মিথ্যে কথা বলছেন। শুভ্র ভুরুকুচকে কাব্যর দিকে তাকিয়ে রয়েছে। সে জানে কাব্য কতটা দুরন্ত, প্রবণ আর ফাজিল। অন্যদিকে সে তার বোনকেও খুব ভালো করে চেনে। পিচ্চিগুলোও এত চঞ্চল নয় যতটা চৈত্রী নিজে। সে কাকে রেখে কাকে বিশ্বাস করে বুঝতে পারছে না। এদিকে আজ তার বিয়ে, কোনো রকম ঝামেলা না হলেই তো ভালো। সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে এখন এসব। কাব্য হয়তো খেয়াল করেনি। শুভ্র চৈত্রীকে ধরে উঠাতে চাইল, হাত সরিয়ে নিল চৈত্রী। সে গাল ফুলিয়ে বলল, এখন তো বন্ধুর সাফাই গাইবে। এরপর থেকে তিতাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি একটু উঠান তো। তিতাস হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে চৈত্রীকে ধরে উঠায়। চৈত্রী চলে যাওয়ার পর শুভ্র মুখ গোমরা করে কাব্যকে বলে, শুধু শুধু ওকে ফেলে দিয়ে কি হলো? কাব্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকে বলল, তুই ওর কথা বিশ্বাস করছিস? তাহলে কি তোর কথা বিশ্বাস করব? কাব্য আর কিছু বলল না, শুধু মনে মনে এইটুকু ঠিক করে রাখলো, সে এবার আর চৈত্রীকে ছেড়ে কথা বলবে না। ছোট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট এই মেয়ের ভেতরে যে শয়তানি বুদ্ধি কিলবিল করে সেটা সে খুব ভালো করে বুঝতে পেরেছে। সে যখন ক্রোধ নিয়ে তখনও দাঁড়িয়েছিল। চৈত্রী উকি দিয়ে কাব্যকে চোখ টিপ দিয়ে চলে যায়। কাব্য বেশ বুঝতে পারে এতক্ষণ সে লুকিয়ে শুভ্রর বলা কথাগুলো শুনেছে এবং সে তার উদ্দেশ্যে সাকসেস। এবার কাব্যর ক্রোধ আরও বেড়েও যায়। সে বিড়বিড় করে বলে, অসভ্য পিচ্চি বাচ্চা, তোমার 12টা যদি না বাজাই আমিও তো দেখি। বরযাত্রীতে যারা যাবে সবাই রেডি। দরজার ধারে দাঁড়িয়ে আছে চৈত্রী। তার বরযাত্রীতে যাওয়া হবে না, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর বউ আনতে যাওয়া যায়? বাচ্চা পার্টি সব হুড়মুড় করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। সমুদ্র মাঝপথ থেকে ফিরে আসে। চৈত্রীকে বলে, তুমি মন খারাপ করো না সুইটহার্ট, আমি খুব জলদি বউ নিয়ে ফিরে আসবো। চৈত্রী ভুরুকুচকে তাকায়। সমুদ্রের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে সমুদ্রের দুঃখের সাগরে ভাসছে। শুভ একটা দিন, তাই সে সমুদ্রকে বকল না। কাব্য তখন পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে চৈত্রীকে ধাক্কা দিয়ে যায়। পড়তে গিয়ে সে আশ্রয় খুঁজে পাচ্ছিল না। সামনে তখন কাব্য ছিল। সীমানার মধ্যে সে উপায়ন্তর না পেয়ে কাব্যর পাঞ্জাবি আঁকড়ে ধরে ঝুলে পড়েছে। সমুদ্র তখন চেঁচিয়ে বলে ওঠে, হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমার সুইটহার্টকে গলায় ঝুলিয়ে নিলে কেন? সুইটহার্ট আমার গলায় ঝুলবে। কাব্য চৈত্রীকে সরিয়ে দেয়, চাপা স্বরে বলে, গলায় ঝুলে পড়ার স্বভাব কেন এত? বাজে কথা বলবেন না একদম। বাজে কথা তুমি বলো, মিথ্যাবাদী। কাব্যকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে সমুদ্র। সে ভীষণ রেগে আছে। রেগে রেগে কাব্যকে বলছে, তুমি আমার সুইটহার্ট থেকে দূরে থাকবে বলে দিচ্ছি। কাব্য যাওয়ার আগে আঙুল নাড়িয়ে ইশারায় চৈত্রীকে বলে, তোমার খবর আছে। চৈত্রী ভেংসি কাটিয়ে মুখ ফিরিয়ে নেয়। বাড়ি বলতে গেলে এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন সবাই গেছে বউ আনতে। শুভ্রর মা, রুহানিয়া আর চৈত্রী রয়ে গেছে। সকালে ঘুম ভাঙার পর আর রুহানিয়ার দেখা পায়নি চৈত্রী। হুট করে সে উধাও। শুভ্ররা যাওয়ার পর বাড়িতে ফিরেছে। কোথায় ছিল জানতে চাই বলেছে বান্ধবীর বাসায়। চৈত্রী উদাস নয়নে ধীরে ধীরে হাঁটছিল। বাড়ির পেছন দিকটায় ঢোলকলমির গাছ, পেয়ারা গাছ বেয়ে উপরে উঠছে। বেগুনি রঙের বেশ কয়েকটা ফুলও আছে। একটা ফুল ছিঁড়ে নিয়ে সে রুহানিয়ার ঘরে যায়। বিছানার ওপর আধা শোয়া রুহানিয়ার শরীর কাঁপছিল। দূরত্ব কমার পর বোঝা গেল সে কাঁদছে। আপু, কি হয়েছে? চৈত্রীর গলা শুনে উঠে আসে রুহানিয়া। শব্দ করে কেঁদে জড়িয়ে ধরে, ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার খুব কষ্ট হচ্ছে চৈত্রী, আমি আর সহ্য করতে পারছি না। চৈত্রী জানে না কি হয়েছে, কেনই বা রুহানিয়া এভাবে কাঁদছে। তবুও সে রুহানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। সে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না, কিসের এত কষ্ট আপুর? রুহানিয়া ফুপিয়ে ফুপিয়ে নিজে থেকে বলে, একতরফা ভালোবাসা এত কেন কষ্ট বলতে পারিস? চৈত্রীর ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই। অসংখ্য ভালোবাসার প্রস্তাব পেলেও কখনো সম্পর্কে জড়ানো হয়নি তার। বান্ধবীদের দেখলে হঠাৎ মনে শখ জাগত প্রেম কি জিনিস জানার জন্য, কিন্তু বাবা মায়ের ভয়ে সেই শখ পর্যন্তই আটকে আছে।
তবে সে তার বান্ধবীদের হাসতে যেমন দেখেছে, কাঁদতেও দেখেছে, কিন্তু এমনভাবে তো দেখেনি রুহানি আপু ভালোবাসে কাকে। শুভ্র ভাইয়ের বিয়েটা আমি কিছুতে মানতে পারছি না। এবার বিষয়ের পালা চৈতির। সে তো ভাবতেও পারছে না রুহানিয়া শুভ্রকে ভালোবাসতে পারে। তুমি শুভ্র ভাইয়াকে ভালোবাসো? ভাইয়া জানে? রুহানিয়া কেঁদে মাথা নাড়ায়। চৈত্রী কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সে শুধু জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। হঠাৎ করে রুহানিয়া চোখ মুছে বলল, অন্য ঘরে যা চৈত্রী, আমার কিছু ভালো লাগছে না, আমি থাকি আপাই, যা প্লিজ, অসহ্য লাগছে সব কিছু। চৈত্রী ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এখন তার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সে যদি আগে এসব জানতো তাহলে শুভ্র ভাইকে বলতো সে যেন অন্য কোথাও বিয়ে না করে। ভারাক্রান্ত মন নিয়ে সে বড় কাকির ঘরে যায়। কিছু মানুষ এখানেও রয়েছে। চৈত্রীকে দেখে বড় কাকি বললেন, কি হয়েছে চৈত্রী, খাবি কিছু? চৈত্রী মাথা নাড়ল, সে খাবে না কিছু। কাকি অন্য ঘরে গেলেন খাবার আনতে। চৈত্রীও গেল পিছু পিছু। নিচু স্বরে জিজ্ঞেস করলো, রুহানিয়া আপাইকে তোমার কেমন লাগে কাকি? বড় কাকি চৈত্রীর দিকে তাকে মুচকে হাসলেন, বললেন, কেমন লাগবে আবার? তোরা সবাই তো আমার ছেলেমেয়ের মতন, মানে আপু বাড়ির বউ হিসেবে কেমন হবে? রুহানিয়া চমৎকার একটা মেয়ে চৈত্রী, ও যেই বাড়ির বউ হবে সেই বাড়ির লোকেরা সোনার বউ পাবে, ওর মতো মেয়েই হয় না। চৈত্রী উৎসাহী কণ্ঠে বলল, তাহলে শুভ্র ভাইয়ের জন্য রুহানিয়া আপাইকে বউ করে আনলে না কেন? বড় কাকির হাসি মুখটা মলিন হলো। ম্লান হেসে বলল, এমনটা আমরা ভাবিনি তো কখনো। তুই হঠাৎ এসব কথা কেন বললি? এমনি, কাজটাজ কিছু নাই তো, উদ্ভট সব কথা মাথায় আসতেছে। বড় কাকি হেসে খাবারগুলো হাতে নিয়ে বললেন, তুই বস, আমি রুহানিকে খাবার দিয়ে আসি। সকাল থেকে মেয়েটা কিছু খায়নি, মাথা ব্যথার জন্য বউ আনতেও যেতে পারলো না। চৈত্রী আতঙ্কিত হলো, অস্থির হয়ে বলল, না না, আপাই তো ঘুমায়, এখন জাগিও না, মাথা ব্যথা বাড়বে তাহলে। ঠিক আছে, উঠলে খাবার দিয়ে আসিস। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়। রাতে বৃষ্টির মধ্যে বউ নিয়ে বাড়িতে ফেরে সবাই। কাদামাটি পেরিয়ে বাসায় ঢোকে। চৈত্রীর সামনে থেকে প্রথম দেখল শুভ্রর বউকে, নাম পুতুল। সত্যি সত্যি দেখতে একদম পুতুলের মতো। আল্লাহ তাআলা সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছেন। চৈত্রী অবাক হয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। হঠাৎ করে রুহানিয়ার কথা মনে পড়ায় তার মনটা আবার খারাপ হয়ে যায়। সকালের পর আর দরজা খোলেনি সে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। চৈত্রী এতক্ষণ কাকির ঘরে ছিল, বৃষ্টি এখনো হচ্ছে। রুহানিয়া আপুর একটা খবর নেওয়া প্রয়োজন। সে ছাতা নিয়ে বের হয় রুহানিয়ার রুমে যাওয়ার জন্য। জিহাদ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি থেকে বের হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফিরে রুমে যখন পোশাক পাল্টাচ্ছিল তখন জানালা দিয়ে দেখতে পায় একটা মেয়ে বাড়ির পেছনের বাগানে ভিজছে। মৃদুমন্দ আলোতে মনে হচ্ছে মেয়েটা রুহানিয়া। সে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও পারত না, তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। রুহানিয়া না, কি করছেন আপনি? রুহানিয়া গাছের শক্ত একটা ডালে দড়ি বাঁধার চেষ্টা করছিল। হঠাৎ করে পুরুষালী কণ্ঠস্বর শুনে সে ভীতু দৃষ্টিতে তাকায়। জিহাদকে দেখতে পেয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে? আমি এসেছি আপনার জন্য, কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? দড়িটা হাতের পেছনে লুকিয়ে ফেলে রুহানিয়া। বৃষ্টিতে ভিজে এখন ঠান্ডা লাগছে। শীতে কাঁপতে কাঁপতে বলে, কিছু করছি না, আপনি ভেতরে যান। আপনিও চলুন। আমি যাব না। কেন? বাড়ির লোকজনকে ডাকবো আমি। রুহানিয়া চুপ করে থাকে। জিহাদও কিছুক্ষণ নীরব থাকে। দড়িটা দেখতে পায় সে। ভুরু কুঁচকে বলে, আপনি সুইসাইড করতে এসেছেন? রুহানিয়ার রুমের দরজা খোলা, ঘরও ফাঁকা, বাকি কারো রুমে খুঁজে পাওয়া গেল না। এবার তার ভয় লাগছে, রুহানিয়া আপা কোথায় চলে গেল। ভয় তার কান্না পাচ্ছে। সে গুটি গুটি পায়ে শুভ্রর বন্ধুদের রুমে যায়। দরজায় নক করতে দরজা খুলে দেয় কাব্য। চৈত্রীকে দেখে কর্কশ কণ্ঠে বলে, এই যে মিস বাচ্চা পার্টি, এখানে কি জ্বালাতে চলে এসেছ? চৈত্রী এসব কথার কোনো উত্তর দিল না। জিজ্ঞেস করল, রুহানিয়া আপাই কি এখানে? কি আজব, সে এখানে কেন থাকতে যাবে, তাও এতগুলো ছেলের রুমে? মাথা কি গেছে নাকি? মাথা যাবে কেন? কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জিজ্ঞেস করছি। না এলে বলবেন নেই, অযথা এসব বলেন কেন? চৈত্রীর কথা বলার ভঙ্গিটা অন্যরকম ছিল। আগের মতো চঞ্চলতা কিংবা কুটিলতা ছিল না, বরঞ্চ কথা বলার সময় তার গলা কাঁপছিল। সে পুনরায় কিছু জিজ্ঞেস করার পূর্বেই চৈত্রী চলে যায়। তবে সে যাচ্ছিল বাড়ির পেছনের দিকে। এত রাতে বৃষ্টির মধ্যে বাগানের বাইরে যাওয়ার কাব্য নিজেও ছাতা নিয়ে বেরিয়ে আসে। পেছন থেকে বলে, এই তুমি এত রাতে কোথায় যাও?
চৈত্রী প্রশ্ন শুনেও কোনো উত্তর দিল না। পাশাপাশি হাঁটছে দুজন। কাব্যর প্রশ্নের ওপর প্রশ্ন করেও কোনো উত্তর পাচ্ছে না। বিদ্যুৎ চমকানোর শব্দেও চৈত্রী ভয় পায়নি। এটা দেখে কাব্য বেশ অবাক হয়, বিড়বিড় করে বলে, কি মেরে বাবা, ভয় লাগে না? আমি আপনার মতো তো ভীত নই, অসভ্য মেয়েরা এমনই হয়। কিছুটা সামনে এগিয়েছিল চৈত্রী। কাব্যর এই কথা শুনে আগে সে কিছু বলার জন্য ঘুরে দাঁড়িয়ে বলল, শোনেন। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। ভয় পেয়ে যায় চৈত্রী। কোথায় গেল? এটা কাব্য ছিল নাকি ভূত? গঙ্গানির শব্দ তখন ভেসে আসে, আমি এখানে। চৈত্রী চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝতে পারে গঙ্গানির শব্দ আসছে পাশের কচুর ঝোপ থেকে। ওখানে নোংরা পানির অভাব নেই। সে এগিয়ে যায়। আপনি এখানে কি করছেন? চৈত্রীর বোকা বোকা কথা শুনে মেজাজ চটে যায় কাব্যর। একই তো স্লিপ খেয়ে এখানে পড়ে গেছে, তার উপর এমন উদ্ভট প্রশ্ন। সে চিবিয়ে চিবিয়ে বলল, কচু খেতে আসছি, কচু কচু। কাব্যর তেরা ব্যাখ্যা কথা শুনলে মেজাজ খারাপ হয় চৈত্রীর। সে চিবিয়ে চিবিয়ে বলে, কচু খাওয়ার ইচ্ছে জাগলে কাকিকে বলতেন, রান্না করে দিত। বাজে কথা বলবে না তো, কথার ধরনও বোঝো না আমি কিভাবে বলেছি। না, আমি এত কিছু বুঝিও না। বুঝতে হবে না বেয়াদব মেয়ে, আমাকে ধরে তোলো। যেই মেয়ের মাঝে সুয়াদব আছে তাকে গিয়ে বলুন তুলতে, আমি পারবো না। চৈত্রী সত্যি সত্যি সেখান থেকে চলে গেল। বাড়ির পেছনেও পেল না রুহানিয়াকে। এবার তার ভয় লাগছে, রুহানিয়া কোথাও চলে যায়নি তো। সে নিরাশ হয়ে ঘরে ফিরে শঙ্কিত মনের আশঙ্কার কথা কাউকে বলতে পারছে না। এদিকে অস্থিরতায় বুকের ভেতরটা হাঁসফাঁস করছে। সমুদ্র দৌড়ে আসে ঘরের ভেতর। চৈত্রী হাত ধরে বলে, সুইটহার্ট, রুহি আপু তোমায় ডাকে। রুহানিয়া ডাকে শুনে বেশ চমকে যায় চৈত্রী। সময় বিলম্ব না করে তখনই উঠে দাঁড়ায় সে। মিস রুহানিয়া, এমন কোন শোকের ভেতর আছেন আপনি? কি জন্য সুইসাইডকে সমাধান মনে করছেন? জিহাদের প্রশ্নের উত্তর রুহানিয়ার কাছে থাকলেও সে কোনো উত্তর দিতে পারল না। জিহাদ তার নীরবতাকে প্রশ্রয় না দিয়ে বলল, চুপ করে থাকবে না, উত্তর দিন। আমি আপনাকে এত কিছু বলতে বাধ্য নই। তাহলে আমি আপনার বাসায় ইনফর্ম করি, সেটা নিশ্চয়ই ভালো হবে না? আপনি আমাকে থ্রেট করছেন? আপনার যদি মনে হয় আমি আপনাকে থ্রেট করছি তাহলে তাই ধরে নিন। তবু আমি জানতে চাই এমন জঘন্যতম পথ বেছে নেওয়ার কারণ কি? আমি বলতে পারবো না। বেশ, বলতে হবে না। তবে আমি একটা কথা বলছি, সুইসাইড কখনো কোনো সমাধান হতে পারে না। আমি এতটুকু অন্তত বুঝতে পারছি আপনি হয়তো এমন কোনো সিচুয়েশনে আছেন যেখানে কষ্টের পরিমাণ অনেক বেশি। কিন্তু একটা কথা কি জানেন, দুনিয়াতে সর্বদা সুখের আশা করা বোকামি। জীবন কখনো একই নিয়মে একই গতিধারায় চলে না, চলতে পারে না। স্রোতের মতো ভেসে ভেসে হয় এ কূলে যাবে নয়তো ওই কূলে। আর এক কূলে থাকে সুখ, অন্য কূলে থাকে দুঃখ। আপনাকে সুখের সময়টা মনে রাখতে হবে যে হয়তো খুব নিকটে আপনার জন্য দুঃখ অপেক্ষা করছে। আর যখন দুঃখে থাকবেন তখন এটাও জেনে রাখবেন দুঃখের পরেই আসবে সুখ। কুরআনেও এই সম্পর্কে বলা হয়েছে, জানেন না? সুখ দুঃখ মুদ্রার এপিঠ ও পিঠ। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ এটাই বাস্তবতা। আর বাস্তবতা কখনো সহজ সরল হয় না। এর প্রতিটা সমীকরণ জটিল। আপনাকে বুদ্ধি দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, আবেগ দিয়ে নয়, বরং ধৈর্য এবং বিবেক দিয়ে জটিল সমীকরণের সমাধান করতে হবে। আপনি যেই কারণেই সুইসাইড করে থাকেন না কেন, এতে সেই কাঙ্ক্ষিত জিনিস আপনি কখনো পাবেন না। আপনি আসলে কিছুই পাবেন না, শুধু হারাবেন। ইহকাল পরকাল দুটোই হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম। আর হারাবে আপনার পরিবার, যার জন্ম দিয়েছে, ছোট থেকে আদর যত্ন প্রয়োজনীয় সব কিছু দিয়ে তিলে তিলে আপনাকে বড় করেছে। তারা আপনাকে হারাবে। তাদের এত ভালোবাসা ও ত্যাগের মূল্য হিসেবে আপনি নিরবধি কষ্ট উপহার দিয়ে যাবেন। রুহানিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। জিহাদ দীর্ঘশ্বাস নিয়ে বলে, প্লিজ কাঁদবেন না। আপনার কাছে আমার অনুরোধ, সুইসাইডের মতো জঘন্য কাজটি না করার। আমি আপনার সম্পর্কে শুনেছি আপনি অনেক ব্রিলিয়ান্ট। সুইসাইড করে বোকারা। রুহানিয়া কাছে এখনও জিহাদ বুঝতে পেরেছে রুহানিয়ার মাথা থেকে আপাতত সুইসাইডের ভূত নেমেছে। তাই সে খুব কোমল স্বরে বলল, এখন রুমে যাবেন, আসুন। দড়িটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলল জিহাদ। তারপর দুজনে অন্য সাইডে দিয়ে ঘুরে বাড়িতে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিহাদের বলা কথাগুলোই ভাবছিল রুহানিয়া। চৈত্রী হন্তদন্ত হয়ে রুমে আসে। তখন, কোথায় ছিলে তুমি? জানো তোমায় কত খুঁজেছি। চৈত্রীর উত্তর না দিয়ে রুহানিয়া বলল, তোরা ঢাকায় ফিরবি কবে? বৌভাতের পরের দিন। কেন? আমিও যাব তোদের সাথে। এখানে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মারা যাব।
চৈত্রী পেছন থেকে রুহানিয়াকে জড়িয়ে ধরে বলল, এসব বলো না আপু, তুমি আমাদের সাথেই ঢাকায় থাকবে, শুধু বৌভাতের অনুষ্ঠানটা শেষ হোক। রুহানিয়া স্মিত হেসে চৈত্রীর মাথায় হাত রাখল। কাব্য কাদামাটি নিয়ে ঘরে আসে। তিতাস চিৎকার করে বলে, কিরে, কাদার মধ্যে গড়াগড়ি খেয়েছিস নাকি? খেয়েছি, অনেক মজা, তুইও খাবি? চল যাই খেয়ে আসি। কচুর ঝোপের মধ্যে গড়াগড়ি খাওয়া অনেক মজা, বুঝলি? জিহাদ বলে, পাগল হয়ে গেলি নাকি তুই? এবার কাব্য বলে, হ্যাঁ পাগল হয়েছি, ওই বেয়াদব পিচ্চি বাচ্চা মেয়েটা আমায় পাগল বানিয়েছে। কার কথা বলছিস? কার কথা বলবো আবার? চৈত্রীর কথা। ও আবার তোকে কি করলো? কি করেনি সেটা জিজ্ঞেস কর। আসার পর থেকে আমাকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে। জিহাদ শব্দ করে হাসতে হাসতে বলে, এসব কথা আমাদের সামনে বলেছিস ঠিক আছে, কিন্তু অন্য কারোর সামনে বলিস না, মান ইজ্জত খোয়াবি। এতটুকু বাচ্চা আমি তোকে নাকানি চুবানি খাওয়ায়? হাসিস না তো, ওইটা বাচ্চা না, ধানি লঙ্কা। ওই মেয়েকে তো আমি ছাড়ব না, দেখিস। আচ্ছা, রাগারাগি পরে করিস, এখন যা পোশাক পাল্টে আয়। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খেলার মাঠে। চৈত্রী আজ সুন্দর করে সেজেছে। গাঢ় হলুদ রঙের একটা লেহেঙ্গা পরনে, তার ওড়নাটি গোলাপি কালার। সে যখন খাওয়ার জন্য যাচ্ছিল, কাব্য আর চোখে চৈত্রীকে দেখে। ওকে শুনিয়ে শুনিয়ে জিহাদকে বলে, মানুষের যে কমন সেন্সের এত অভাব। বৌভাতের দিন পরেছে হলুদ ড্রেস, আজ গায়ে হলুদ না বৌভাত, সেটাই মনে হয় জানে না। চৈত্রী তেরে মেরে এগিয়ে এসে বলে, খোঁচা মেনে কথা বলছেন কেন? কাব্য আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বলে, খোঁচা? কিরে জিহাদ, কি বলে এই মেয়ে? নাটক করবেন না বলে দিচ্ছি। নাটক কেন করতে যাব? আচ্ছা, কোথায় খোঁচা দিয়েছি একটু দেখি তো। চৈত্রী আর কিছু না ভেবেই কাব্যর গলা চেপে ধরে বলল, আপনি অসহ্য রকমের এক ফাজিল লোক। জিহাদ কোনো রকম ওকে ধরে সরিয়ে বলে, আরে পিচ্চি আপু, রাগ করে না, ছাড়ো। রাগে ফুঁসে উঠে চৈত্রী যাওয়ার আগে বলে যায়, অসভ্য লোকটাকে সভ্যতা শিখিয়ে দিয়েন। জিহাদ কেন জানি না সবখানে রুহানিয়াকে খুঁজছিল, কিন্তু রুহানিয়া আসেনি। সে আর না পেরে চৈত্রীকে ডেকে জিজ্ঞেস করেই ফেলে, রুহানিয়া আসেনি? না তো, কেন? না এমনি। কেন আসেনি জানো কিছু? চৈত্রী মিথ্যে করে বলে, অসুস্থ একটু। ও, কিছুটা বিষণ্ণ দেখালো জিহাদকে। চৈত্রী হঠাৎ তখন লাফিয়ে ওঠে। খুশি আর উত্তেজনায় খেয়ালে করেনি কাব্য তখন জিহাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে ডান দিকে তাকে জিহাদ ভেবে কাব্যর হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই তো আপাই আসছে, ওই তো আপাই আসছে। জিহাদ এবার সেদিকে তাকালো। লাল রঙের জর্জেট শাড়ি পরেছে রুহানিয়া, চুলগুলো খোঁপা করা, খোপায় আবার ফুলের মালাও রয়েছে। কি ফুল জিহাদ দূর থেকে চিনতে পারল না। তার বুকটা হুট করে মোচড় দিয়ে ওঠে। কেমন যেন চিনচিন একটা ব্যথা, নতুন এক ব্যথার সাথে পরিচিত হলো যেন। নাম কি এই ব্যথার? এদিকে কাব্য দাঁতে দাঁত চেপে চৈত্রীর দিকে তাকিয়ে রয়েছে। এবার সে ধমক দিয়ে বলে, আপা এসেছে, তাতে তুমি হাত ধরে বাদরের মতো লাফাচ্ছ কেন? হাত ধরেছে ভালো কথা, তাতেও তো তুমি ক্ষান্ত হওনি বন মানুষের মতো নখ হাতে। দেখো তো খামচি দিয়ে কী করলে। চৈত্রী হাতের দিকে তাকিয়ে দেখলো নখের দাগ খুব গাঢ় হয়ে আছে। সে আমতে আমতে করে বলল, বুঝতে পারিনি, সরি প্লিজ। রাখো তোমার সরি, ভাগো এখান থেকে। চৈত্রী দৌড়ে চলে যায় রুহানিয়ার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপাই রে, তোমাকে যে কি সুন্দর লাগছে। হায় আল্লাহ, আমার আপন কোনো ভাই থাকলে শিওর তার বউ করে নিতাম তোমায়। পাশ থেকে তখন জিহাদ বলে, তুমি চাইলে আমরা ধর্মের ভাই বোন হতে পারি। চৈত্রী ভুরু কুচকে তাকায়। জিহাদ বলে, মজা করেছি। হেসে ফেলে চৈত্রী, হলে মন্দ হয় না। চৈত্রী দিশার সাথে খেলতে চলে যায়। রুহানি একবার জিহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। জিহাদ এমনভাবে তাকিয়ে আছে যে তার এখন লজ্জা লাগছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? কাল আমায় বোঝানোর জন্য। কি বলেন? এতবার উপকার করলাম আর আপনি শুধু থ্যাঙ্কস দিলেন, আর কি চাই? আমি তো ভাবলাম হাত ধরে সোজা কাজী অফিসে নিয়ে যাবেন। রুহানিয়া চোখ বড় বড় করে তাকায়। জিয়াদ হেসে বলে, মজা করলাম। এনিওয়ে, আপনাকে সুন্দর লাগছে। ওদের কথার মাঝে চৈত্রী কাঁদতে কাঁদতে ফিরে আসে। রুহানিয়া অস্থির চিত্তে বলে, কি হয়েছে, কাঁদিস কেন? চৈত্রী কিছু না বলে জোর করে চলে যাচ্ছিল। রুহানিয়া তাও বারবার জানতে চায়। কাঁদতে কাঁদতে চৈত্রী বলে, উনি আমার জামা নষ্ট করে দিছে। দিশাও ছুটে আসে। তখন ওর কাছে জানা যায় কাব্যর হাত থেকে তরকারির ঝোল পড়েছে চৈত্রীর লেহেঙ্গায়। তবে চৈত্রীর ভাষ্যমতে কাব্য প্রতিশোধ নেয়ার জন্য কাজটা ইচ্ছে করেই করেছে। রুহানিয়া জাহিদের থেকে বিদায় নিয়ে চৈত্রীকে নিয়ে বাড়িতে ফিরে গেল। নতুন কোনো ড্রেসও পরবে না। মোট কথা চৈত্রী যাবেই না আর ওখানে।
মামা মামি কাকা কাকি এসেও চৈত্রীকে বুঝিয়ে রাজি করাতে পারল না। শেষে বাধ্য হয়ে শুভ্র এসে বোঝানোতে রাজি হয়েছে। সে কাব্যকে বকাঝকা করবে চৈত্রীর সামনে, এটা হলো শর্ত। রুহানিয়া ওর মায়ের জন্য অন্য একটা লাল শাড়ি চৈত্রীকে পরিয়ে দিয়েছে। রুহানিয়া যেভাবে সেজেছে চৈত্রীকেও সেভাবেই সাজিয়ে দিয়েছে। শুভ্র এতক্ষণ বাইরে অপেক্ষা করছিল চৈত্রীকে দিয়ে, বিশ্বাস নেই মত চেঞ্জ হতে সময় লাগবে না, তাই সে নিজেই সাথে করে নিয়ে যায়। প্রশংসা বাণী হিসেবে বলে, তোকে বউ বউ লাগছে পাখি। চৈত্রী মুখ গোমরা করে রেখেছে। কাব্যকে হেনস্থা না করা পর্যন্ত তার শান্তি নেই। দূর থেকে কাব্য ওদেরকে দেখতে পায়, সে দৃষ্টি সরাতে পারছে না। শাড়িতে চৈত্রীর বাচ্চা বাচ্চা ভাবটা একদম বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ মনে হচ্ছে একজন পরিপূর্ণ নারী, সর্বত্র পূর্ণতার ছাপ। শাড়িতে কি আলাদা কিছু আছে? এই পোশাকটা এমন কেন? এমন কি আছে এই পোশাকে যেটার সাথে বাকি পোশাকের এত তফাৎ? শাড়ি বুঝি এভাবেও চঞ্চল ছোট্ট একটি মেয়েকে পূর্ণতা দান করতে পারে? জিহাদ বিড়বিড় করে বলে, ব্যাটা আবার শাড়িতে ঝলটল ফেলে দিস না, শুধু শুধু বাচ্চা মেয়েটার পেছনে লাগার দরকারই কি তোর? কাব্য আনমনে বলে, তখন আসলেই কাজটা ঠিক হয়নি, তখন না আমি ইচ্ছে করে ওর ড্রেসে নষ্ট করতাম, আর না এভাবে নিচে ফেসে যেতাম, নিজের পাতে নিজেই কুড়াল মেরেছি। কি বলিস এসব? চৈত্রীকে দেখে সর্বনাশ বুঝি হয়ে গেছে আমার, পাগল বলে জিহাদ রুহানিয়ার কাছে চলে যায়। চৈত্রী কাব্যর সামনে দিয়ে যাওয়ার সময় ভেংসি কেটে দৃষ্টি সরিয়ে নেয়। কাব্য আবেশিত হয়ে বলে, তুমি অপরূপা চৈত্র। লোকজনের সরগম, সকলেই খাওয়ায় ব্যস্ত। চারদিকে অল্প স্বল্প হইচই হওয়া সত্ত্বেও কাব্যর বলা কথাটি চৈত্রের কর্ণকুহরে হানা দেয়। শুভ্রকে স্টেজে পাঠিয়ে দিয়ে দু কদম ফিরে আসে সে কাব্যর কাছে। চৈত্রীকে এতটা কাছাকাছি পেয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কাব্য। এত সুন্দর সে বোধহয় ইতিপূর্বে কখনো দেখেনি। চোখের পলক পড়ছে না, তবে হৃদস্পন্দন হচ্ছে প্রচণ্ড। এমনটা তো হওয়ার কথা ছিল না কখনো। চৈত্রী কোমরে হাত গুজে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কাব্য ঠোঁটের কোণে এক চিলতে হাসি, দু চোখে অমায়িক মুগ্ধতা। ভ্রুজোড়া মসৃণ হওয়ার বদলে আরও খানিকটা কুঁচকে গেল চৈত্রীর। এরকম মুখবয়ব করা কাব্যকে সেও তো প্রথমেই দেখল। সে বাম ভুরু নাচিয়ে বলে, এই যে মিস্টার, আমার নাম চৈত্র নয়, চৈত্রী। আর তখন থেকে ওরকম করে তাকিয়ে কেন আছেন? তুমি সুন্দর তাই ফ্লার্ট করছেন? কথাটা অনেকটা ঘোরের মাঝেই বলে ফেলেছিল কাব্য। চৈত্রীর কড়া কথা শুনে নিজেকে অল্প সময়ের জন্য সামলে নিল। পাঞ্জাবির কলার ঠিক করে বলে, তুমি ফ্লার্ট করার মতো মেয়ে নাও। বাই দ্য ওয়ে, চৈত্রী থেকে চৈত্র নামটা বেশি সুন্দর, তাই আগে বলবেন না? তাহলে বাবা মাকে বলতাম চৈত্রী নাম পাল্টে চৈত্র রাখতে। কাব্য হেসে ফেলে। চৈত্রী এই প্রথম খেয়াল করলো হাসলে কাব্যকে সুন্দর লাগে। কাব্য বলল, না বলে ভালোই করেছ। চৈত্রী কিছু বলল না, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কাব্য বাপ পেশে হাসিটা হেসে চৈত্রীর চোখে চোখ রেখে বলল, ভালো হয়েছে এজন্যই যে চৈত্র নামে শুধু আমি ডাকবো। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি বলে চৈত্রী সেখান থেকে চলে যায়। কাব্য হাসে। যাওয়ার পথে তাকিয়ে থেকে বলে, শুধু পাগল নই চৈত্র, তুমি তো আমায় বদ্ধ উন্মাদ বানিয়ে ফেলেছ এক দেখাতেই। অনুষ্ঠান সব শেষ, এবার বাড়িতে ফেরার পালা। সবকিছু রাতের মধ্যে গোছগাছ করে রাখতে হবে, সকালের ট্রেন মিস দেওয়া যাবে না। তাই ক্লান্ত লাগা সত্ত্বেও সবাই এখন ব্যাগ প্যাকিং করছে। চৈত্রীর মা ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, তাই তার আর কাজ নেই কোনো। সে রুহানিয়ার রুমে এসে শুয়ে পড়েছে, খুব সম্ভবত এর মাঝে ঘুমিয়েও পড়েছে। সমুদ্র খুব হইহুল্লোড় করে রুমে ঢুকলেও যখন দেখলো চৈত্রী ঘুমাচ্ছে তখন সে পা টিপে টিপে গেল। মন খারাপ করে রুহানিয়া ব্যাগ গোছাচ্ছিল। যতই সে সবার সামনে ভালো থাকার অভিনয় করুক না কেন, দিন শেষে ভীষণ কষ্ট পায়। তবে এটাও ধ্রুব সত্য যে তাকে এই ঘর থেকে বের হয়ে আসতে হবে। শুভ্র এখন বিবাহিত, ওকে নিয়ে ভাবাটাও অন্যায়। এখান থেকে বের হতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু তাকে পারতে হবে। সমুদ্রকে দেখে চোখের কোণ থেকে পানিটুকু মুছে বলল, কিরে হিরো, এখানে কি? সমুদ্র চাপাশারে জিজ্ঞেস করলো, সুইটহার্ট ঘুমিয়েছে? রুহানিয়া হেসে সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, তোর সুইটহার্ট ঘুমায়।
এখন কি দরকার ওকে? সুইট হার্টকে তো দরকার নেই, তোমাকে দরকার। রুহানিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সমুদ্রের গাল টিপে ধরে বলে, শেষমেশ কি তুই আমাকেও লাইন মারছিস? আহ, ব্যথা লাগছে আপু। লাগুক, তোর ফাজলামো ছুটাবো আমি। সমুদ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, বলল, তুমি তো আমার আপু হও, তোমায় কেন লাইন মারবো? সত্যিও তো তোর আপু হয়, ওকে কেন লাইন মারিস? ছি, ও আমার সুইট হার্ট হয়, ওকে কি আমি আপু ডাকি? তুমি আমার আপু হও, তাই তোমাকে আপু ডাকি। সমুদ্রকে কিছুটা গম্ভীর দেখালো। রুহানিয়া শব্দ করে হেসে ফেলে। বসা থেকে উঠে আবার ব্যাগ গোছাতে গোছাতে বলল, আচ্ছা, এখন আমাকে কি দরকার তোর শুনি? তোমাকে আমার দরকার নেই, শুভ্র ভাইয়ের বন্ধুর দরকার। রুহানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন বন্ধু? কি যেন নাম? ও, মনে পড়েছে, জিহাদ ভাইয়া। তার আমাকে কি দরকার? জানি না তো। আমায় বলল তোমাকে একটু ডেকে দিতে। কোথায় সে? ছাদে। আচ্ছা, তুই যা। সমুদ্র দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বলে, আপু, একটা কথা বলি কি? সুইট হার্টকে গালে একটা চুমু দেই। রুহানিয়া চোখ পাকিয়ে বলে, ভাগ এখান থেকে। সমুদ্র দৌড়ে চলে যায়। রুহানিয়া হাসে। চৈত্রীর দিকে এক পলক তাকিয়ে আদুরে ভাবে চুলে হাত বুলিয়ে দেয়। হেসে মনে মনে বলে, সমুদ্রটা চৈত্রীর বড় হলে নির্ঘাত সমুদ্র ওকে ছাড়া কাউকে বিয়েই করতো না। ব্যাগ সম্পূর্ণ না গুছিয়ে ছাদে গেল রুহানিয়া। সিঁড়ি ভেঙে উপরে উঠলে দেখতে পেল জিহাদ ছাদে পায়চারি করছে। সে রুহানিয়াকে দেখে বলল, এতক্ষণ লাগে আসতে? এত অস্থির দেখাচ্ছি কেন? কি হয়েছে? জিহাদ নিজেকে সামলে নিল, বলল, কই না তো, আপনার আসতে দেরি হলো তাই জিজ্ঞেস করলাম। ব্যাগ গোছাচ্ছিলাম। কাল তো আপনিও ঢাকায় যাবেন, তাই না? হ্যাঁ। এটা ভালো ডিসিশন। কিছুদিন অন্য কোথাও থেকে ঘুরে আসলে আপনার ভালো লাগবে। রুহানিয়া কিছু বলল না। জিহাদ কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, আপনি ঢাকায় গেলে কি আমাদের দেখা হবে? রুহানিয়া আকাশের দিকে তাকায়। কেন জানি ভারী দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। রেলিংয়ের ওপর দুহাত রেখে বলে, আল্লাহ চাইলে হবে। আপনার ইচ্ছে নেই? রুহানিয়া চুপ করে থাকে। জিহাদ বলে, আচ্ছা, যে কথা বলার জন্য ডেকেছিলাম বলবো? অবশ্যই। কিছু মনে করবেন না তো? সেটা তো আপনি কি বলছেন সেই কথার উপর নির্ভর করছে। জিহাদ হাসলো, বলল, আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? না মানে তাহলে ঢাকা যাওয়ার পর আপনি চাইলে দেখা করা যাবে। রুহানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে জিহাদকে নিজের ফোন নাম্বারটি দিয়ে ছাদ থেকে নেমে আসে। কাব্যর সাথে চৈত্রীর আর দেখা হয়নি। সকালে ঘুম ভাঙার আগেই চৈত্রীরা চলে গিয়েছে। রুম পেরিয়ে উঠোনে আসতেই কাব্যর কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। আজ বাচ্চাদের হইসিও নেই। বাকিরা বাকিদের মতো ব্যস্ত। সে জানে না চৈত্রীদের কখন যাওয়ার কথা, শুধু এতটুকু জানত, আজ ওদের মতো চৈত্রীরাও চলে যাবে। সে উদাস নয়নে উঠোনের একপাশে বসে, স্থির দৃষ্টিতে মাটিতে তার স্ত্রীর দৃষ্টি। চোখের পাতায় গতকালের শাড়ি পরিহিতা কাব্যর সেই চৈত্র, কিন্তু আজ তার উপস্থিতি নেই, চলে গেছে। তবে সে অনিচ্ছুকভাবে কষ্ট পাচ্ছে, নাকি নিজে নিজেই চৈত্রীকে নিয়ে বেশি ভাবছে বলে কষ্ট পাচ্ছে, বুঝতে পারছে না। তবে বুকের ভেতরেই নতুন ব্যথাটি ভয়ঙ্কর যন্ত্রণাময়। ঘুম ঘুম চোখে তিতা সেগে আসে। হাই তুলে কাব্যর কাঁধে হাত রেখে বলে, কিরে, এখানে কেন বসে আছিস? রেডি হয়ে যাবি না? কাব্য এক পলক তাকিয়ে থমকায়। স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছে যে সে কথা বলতে পারছে না, অথচ তার না হয়েছে বিচ্ছেদ, না আছে বিরহ, শুধুমাত্র কারো অনুপস্থিতিও কি এতটা ব্যথা? ক্লেশ বুকের ভেতর টর্নেডোর মতো ঝড় তুলে দিতে পারে। শব্দটি বোধহয় কারো নয়, বরঞ্চ চৈত্রী হবে। কারেকশন করলে লাইনটা হয়, শুধুমাত্র চৈত্রীর অনুপস্থিতিতে সে এতটা ক্লেশবোধ করছে। এলোমেলো চিন্তায় গুছিয়ে উত্তর তো দেয়া দূরে থাক, ঠিকমতো হুহাও করতে পারছে না। কেমন ব্যথাতো দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে তিতাসের দিকে। কাব্যর উদাস ভঙ্গি, ব্যথাতো দৃষ্টি দেখে তিতাস কিছুটা ঘাবড়ে যায়। কপালে হাত রেখে জিজ্ঞেস করে, অসুস্থ নাকি তুই? কাব্য প্রলম্বিত দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, ঠিক আছি। শুভ্রর উপস্থিতি ঘটে তখন। সে দুই বন্ধুর দিকে এগিয়ে এসে বলে, কিরে, তোরা এখনো ফ্রেশ হসনি? খাবি কখন? কাব্য রয়েছে বললে, এই তো এখন ফ্রেশ হয়ে রেডি হবো, বাকি সবাই কি চলে গেছে?
বাকি সবাই কারা? ছোট মামারা আর চৈত্রীরা চলে গেছে, সাথে রুহানিও গেছে। কদিন নাকি ঢাকায় বেরাবে। কাব্যর বুকের ভেতর বয়েছিল কষ্টের নদীর স্রোত হু হু করে বাড়তে থাকে। এই স্রোতে সে ঠাঁই পাচ্ছে না। যার কথা মনে পড়লেই আগে রাগ হতো, তার কথা মনে করে এখন কষ্ট হচ্ছে। হারে নিয়তি! অপছন্দের ব্যক্তিও বুঝি বুকের ভেতর দখল করে নিতে পারেই তো। না পারলে কি আর কাব্যর মতো বুঝদার একজন ছেলে চৈত্রীর জন্য এমন হাহুতাশ করত? সকালে নাস্তা সেরে ওরাও সবাই গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাদা রঙের গ্রিল বেয়ে 3-4টে করলা গাছ অনেকটা উঁচু অবধি চলে গেছে। গাছগুলোর বয়স বেশি নয়। চৈত্রীর গাছের ভীষণ শখ, তার মায়ের মতোই। মা ছাদ বাগান করেছে আর চৈত্রী করেছে বারান্দা বাগান। তার বারান্দায় ফুলের পাশাপাশি রয়েছে করলা গাছ ও পুঁইশাক গাছ। পুঁইশাক গাছ খুব একটা না বাড়লেও করলা গাছ তরতর করে অল্প সময়ের মধ্যেই বেড়ে গেছে। গ্রাম থেকে ঢাকায় ফিরে চৈত্রী যখন দেখতে পায় তখন করলা গাছে 2টো হলুদ ফুল ফুটেছে। তখন তার খুশি দেখে কে? মা এসে ফুল 2টো দেখিয়েছে বলে কিছুক্ষণ মায়ের সঙ্গে আহ্লাদ করে বলে, রুহানিয়াকে আগ্রহ ভরে দেখিয়েছে, দেখো আপু দেখো, আমার করলা গাছে ফুল ধরেছে। রুহানিয়া প্রত্যুত্তরে মুচকি হেসেছিল। এখন গোধূলি বিকেল, রুহানিয়া বারান্দাতে দাঁড়িয়ে আকাশ দেখছে। মৃদু মৃদু বাতাস করলা গাছের পাতাগুলো নড়ছিল। তার বুকের ভেতর চাপা কষ্টগুলো একটু একটু করে বাড়ছিল। শত চেষ্টা করেও শুভ্রকে পুরোপুরি ভুলতে পারছিল না। সময় লাগবে সে জানে, কিন্তু এই সময়ের সীমা যে কতটা তা সে জানে না। আর জানে না বলেই স্বস্তি পাচ্ছে না, শুধু দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে যাচ্ছে। নীরবে কখনো কখনো আবার চোখের পানিও ফেলছে। ভেবেছিল শুভ্রর থেকে দূরে আসলে হয়তো ভালো থাকবে, অথচ তার ভাবনা ভুল ছিল। কোনো কিছু করেই সে ভালো থাকতে পারছে না। কষ্ট তার পিছু ছাড়ছে না। মাগরিবের আজানের পর চৈত্রীকে নিয়ে ছাদে হাঁটছিল রুহানিয়া। সেই সময় জিহাদের নাম্বার থেকে ফোন আসে। গতকাল নাম্বার দেওয়ার পর সাথে সাথেই মেসেজ করেছিল জিহাদ, এটা আমার নাম্বার। রুহানিয়া বুঝতে পেরেছিল এই আমিটা জিহাদ। পরিচিত যে কারো নাম্বার সে ফোনে সেভ করে রাখে, এমনকি প্রয়োজনে কলেজ ভার্সিটির রানীর নাম্বারও। রুহানিয়া একবার চৈত্রীর দিকে তাকালো ও ফোন নিয়ে আকাশের ছবি তুলছে। আরও কিছুটা দূরত্বে সরে গিয়ে রুহানিয়া ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কেমন আছেন? জিহাদ সালামের উত্তর নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। কথাটা বলার সময় রুহানিয়ার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেটা জিহাদও শুনতে পায়। আর সে এটাও আন্দাজ করে নেয় রুহানিয়া ভালো নেই। জিহাদ বলল, কি করছেন এখন? ছাদে হাঁটছি। এই সময় ছাদে কি করছেন? রুহানিয়া মৃদু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, লাফ দেব না। এই সময় ছাদের হাওয়া ঠান্ডা থাকে বেশি, তাছাড়া সাথে চৈত্রীও আছে। ও আচ্ছা, দুবন ছাদে? জি। কিছুক্ষণ নীরবতা, মৌনতা কাটিয়ে জিহাদ কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে আরও আগেই ফোন করতাম, কিন্তু আপনি কি না কি ভাববেন তাই সাহস পাইনি। তাই দেরি করে দেয়াতে কি কিছু ভাবতে পারি না? জিহাদের কিছুটা ভয় লাগলো। সে বিষণ্ণতায় ডুবে গিয়ে বলল, আপনি কি রাগ করেছেন? কথা বলতে না চাইলে আমি আর আপনাকে বিরক্ত করব না। কে বলল আমি বিরক্ত হয়েছি? তাহলে ওই কথা বললেন কেন? আপনি অযথা কৈফিয়ত দিলেন, তাই আপনার কথার পিঠে ওই কথাটি বলেছি, বিরক্ত হয়নি। থ্যাঙ্কস টু আল্লাহ। কথাটা বিড়বিড় করে বলে গলা খাকারি দিয়ে ফের বলল, একটা কথা বলবো, বলুন। কিছু মনে করবেন না তো? বকবেনও না? আচ্ছা, আপনি তো ধানমন্ডি আছেন তাই না? জি। আমি মোহাম্মদপুর থাকি, দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তাই বলছিলাম যে দেখা করবেন আজ এখন। সাহস নিয়ে কথাটি বললেও মনে মনে জিহাদ একটু ভয়ে পাচ্ছিল। রুহানিয়া আবার না তাকে স্যাঁচরা ভেবে বসে। আদতে সত্যিকার অর্থে সে রুহানিয়ার জন্যই দেখা করতে চেয়েছিল। বাইরে বের হলে ঘুরলে অল্প সময়ের জন্য হলেও রুহানিয়ার মন ভালো হবে, তাই দেখা করার প্রস্তাব জানিয়েছে জিহাদ। রুহানিয়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কিন্তু এখন কিভাবে সম্ভব? আপনি চাইলে সম্ভব। সন্ধ্যামাত্র ঢাকা শহর অনেক রাত অবধি জেগে থাকে, আপনি চৈত্রীকে সাথে নিয়ে বের হন। বাড়িতে থাকতে রুহানিরও ভালো লাগছিল না, বাইরে যেতে পারলে তার ভালো লাগবে বলে ধারণা। তবে সে অবশ্য আজ নয়,
কাল সকালে চৈত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। এদিকে জিহাদ যখন এত করে বলছিল তখন সে মুখের ওপর নাও করে দিতে পারছে না। সে চৈত্রীর দিকে একবার তাকে বলল, কিন্তু চৈত্রীকে কি বলবো? বলবেন বাসায় ভালো লাগছে না, বাইরে কফি খাবেন। ও যেই রেস্টুরেন্টে নিয়ে যাবে ওই রেস্টুরেন্ট ঠিকানা নিয়ে আমায় মেসেজ করুন। ঠিক আছে, এখন রাখছি। চৈত্রীকে বলা মাত্রই রাজি হয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে রুহানিয়ার মাইন্ড ফ্রেশ করা প্রয়োজন। রুমে গিয়ে দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে রেস্টুরেন্ট খুব একটা দূরও নয়, তাই বাবা মা নিষেধ করেনি। রিকশায় উঠে রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করে জিহাদকে মেসেজ করে দিয়েছে রুহানিয়া। ওরা রেস্টুরেন্টের কাছে পৌঁছে দূরে জিহাদকে দেখতে পায়। চৈত্রী তখনও তাকে দেখেনি। রুহানিয়া মেসেজ করে, এত জলদি চলে এলেন? জিহাদের রিপ্লাই আসে, আপনাদের সাজুগুজু করা লাগে, কিন্তু আমাদের এত সাজুগুজু করা লাগে না, সাথে হাসির ইমোজি। চৈত্রী রুহানিকে মৃদু ধাক্কা দিতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরে রুহানিয়া। দুজনে চলে যায় রেস্টুরেন্টের ভেতরে। জিহাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্য। তার চোখে অজস্র ঘুম। ইচ্ছে করছে জিহাদকে কাঁচা গিলে খেতে, কিন্তু এটা সম্ভব নয়। হাজার হোক বন্ধু মানুষ। সে নিভু নিভু দৃষ্টিতে জিহাদের দিকে তাকে বলল, এভাবে ঘুম থেকে টেনে টুনে এনে রাস্তায় দাঁড় করে রেখেছিস কেন? আরে বাটা, তুই দেখে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিস। তত তোর একটু দয়াময় হলো না? তিতাস তখন বাসায় থাকলে তখন আনতাম না বন্ধু। সত্যি, নাটক বন্ধ কর। কেন এসেছি আমরা সেটা বল। রুহানিয়ার সাথে দেখা করতে। চোখ বড় বড় হয়ে যায় কাব্যর। বিষয়ে ভাব ভূত হয়ে জিজ্ঞেস করে, কার সাথে? রুহানিয়ার সাথে। তোকে পরে সব খুলে বলবো, এখন চোখে মুখে একটু পানি দিয়ে তুই স্বাভাবিক হ। আমার স্বাভাবিক হওয়া লাগবে কেন? ওকে আমাকে দেখতে এসেছে। শালা তলে তলে এত দূর না জেনে উল্টাপাল্টা কথা বলিস না শালা, এখন চল। রেস্টুরেন্টে গিয়ে জিহাদকে আগে পাঠিয়ে দিয়ে কাব্য ওয়াশরুমে যায়। মেয়ে মানুষের সামনে কি আর এমন এলোমেলোভাবে যাওয়া যায়? মানিজ্যতের তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? বাসায় যেই টি শার্ট পরে ঘুমিয়েছিল সেটাই পরে এসেছে, শুধু উপরে একটা শার্ট জড়িয়েছে। শার্ট টেনে টেনে ঠিক করে চোখে মুখে পানি দিয়ে ঘুম ঘুম ভাবটা দূর করলো বললে মিথ্যে বলা হবে, কারণ ঘুম ভাবটা তার এখনও কাটেনি। সে চেষ্টা করছে। চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে ঠিক করতে করতে ভেতরে ঢোকে। তার দিকে পিঠ করে বসেছিল রুহানিয়া আর চৈত্রী। কাব্যকে দেখে বসার জায়গা করে দিয়ে জিহাদ একটু সরে বসে বলল, এখানে বস। চৈত্রী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর আগেই কাব্য এসে তার সামনে বসেছে। দুজন এখন মুখোমুখি। তারা দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে। ভাবতেই পারেনি যে আবার দেখা হবে, দেখা হয়ে গিয়েছে। জিহাদ ভেতরে এসে বলেছিল তার সাথে আরও একজন বন্ধু এসেছে, কিন্তু সে যে কাব্য হবে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি চৈত্রী। কাব্য স্পষ্টভাবে বলল, চৈত্র। চৈত্রী কিছু বলতে গিয়েও গিলে ফেলল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে রুহানিয়ার দিকে তাকালো। এমন প্রত্যাখ্যানে সকসিত হলো কাব্য। সেও নিজের অপ্রস্তুত ভাব সামলে নিয়ে রুহানিয়াকে জিজ্ঞেস করলো, ভালো আছেন আপু? রুহানিয়া মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো, আপনি? কাব্য চৈত্রীর দিকে একবার তাকিয়ে হেসে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এখন। এরপর সে হুট করে চৈত্রীকে বলল, এই পিচ্চি বাচ্চা, এখনো এখানে বড়রা কথা বলছে, তুমি কি করছো? চৈত্রী হা হয়ে যায়। তার কি তাহলে চলে যাওয়া উচিত? রুহানিয়া কিংবা জিহাদ কিছু বলার পূর্বে কাব্য বলল, তুমি আমার সাথে অন্য টেবিলে চলো, ওদেরকে কথা বলতে দাও। ভয় নেই, আমি তোমার সাথে অযথা কথা বলবো না, জাস্ট সঙ্গ দেব, যাতে বোরিং না হও। রুহানিয়া বলল, আরে না না, তোমরা থাকো। কাব্য বলল, সমস্যা নেই আপু। এরপর আবার চৈত্রীর দিকে তাকে বলল, এখনো বসে আছে কেন? ওঠো। চৈত্রী ভাবলো, আসলেই তো দুজনের ব্যক্তিগত কথা থাকতে পারে। রুহানিয়ার তরফ থেকে ব্যক্তিগত না হলেও জিহাদের তরফ থেকে হতে পারে। আর ঠিক এজন্যই হয়তো বন্ধুর সাহায্যে এগিয়ে এসে কাব্য এত পায়তারা করছে চৈত্রীকে সরানোর জন্য। সে তাই বিনা বাক্যে উঠে অন্য জায়গায় বসল। পিছু পিছু কাব্য গেল। রুহানিয়া তখন জিহাদকে বলল, ওদের যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না, আপনি কি রাগ করলেন? না, আমি রাগ করিনি, কিন্তু কাব্য ভাইয়া মনে হয় অন্য কিছু ভেবেছে আমাদের নিয়ে। সমস্যা নেই, সত্যটা তো আমরা জানি। আমি ওকে দেখা করার ব্যাপারে আগে কিছু বলিনি, তাই হয়তো ভেবেছে আমি বলে দেবো আমাদের মধ্যে কিছু নেই। কাব্য চৈত্রীর মুখোমুখি বসতে যাবে। চৈত্রী তখন হুঙ্কার দিয়ে বলে, খবরদার,
আপনি এখানে বসবেন না, অন্য কোথাও বসুন, অনেক জায়গা খালি পড়ে আছে। কাব্য কিছু না বলে আগে বসলো, টেবিলের উপর হাত রেখে। তারপর বলল, কেন বসবো না? এই জায়গাটুকু তোমার বাবার না, আমার শ্বশুরেরও না, সুতরাং তোমার পারমিশন নিতে আমি চাইনি। চৈত্রীর কথার মিনিং বুঝে ওঠার আগেই কাব্য বলল, শোনো, অযথা ঝগড়া করবে না, মুড এখন ফ্রেশ আছে, ঝগড়া করতে মন চাচ্ছে না। এনিওয়ে, কফি খাবে না? কেন খাবে না? ইচ্ছে করে না তাই খাবো না। আইসক্রিম? না। তাহলে চা? কিছু খাবো না। কেন খাবে না? চা খাও, চা খেলে ভাল লাগবে। আমিও, বরং আমি এবং চা দারুণ কম্বিনেশন হবে চৈত্র। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক ভালো, মাত্র 2 পর্বের, আগামীকাল শেষ হবে। প্রথম পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই গল্পটা অনেক ভালো লেগেছে আমার। আপনাদের পার্সোনালি কেমন লেগেছে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন। দা কুমড়ো রাতে আসবে। আসসালামু আলাইকুম।